তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোয়ার হাউসে 400 আসন, আপার হাউসে 500, 100, মোট 500। সেই আপার হাউজের 100 প্রাথমিকভাবে পিয়ার পদ্ধতিতে হবে। আমরা বলছি সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা পুরোটা চেয়েছি, পুরোটা হয় নাই, অর্ধেক হচ্ছে। এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে, অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে, বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করা বক্তব্য দেয়, তাহলে এটা অন্যদের প্রতি অসম্মান করা হয়। তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই। কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যে বয়ান ইস্টাবলিশ করার চেষ্টা করছে যে উচ্চ কক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে। কাদের পুনর্বাসন কেন্দ্র হবে? হ্যাঁ, হতে পারে বিএনপির মতো বড় দল অনেককে মনে দিয়ে পুষাতে পারবে না, তারা সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স। এটা তো পুনর্বাসনও না, কারণ তাদের বড় দল অনেক নেতা আছে, নিচে 400 উপরে যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে, এটা তো পুনর্বাসনের কিছু না। কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার পরিষদে আমরা সবচেয়ে কম সিট পেলাম, আমরা 5% ভোট ক্যারি করলাম। তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলেপেলে আছে, এখানে তো 50টা ছেলেপেলে আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার, তাহলে 5টা পুনর্বাসনকে আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো। তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথাবার্তা বলে, মানে আপার হাউসকে কার্যত এটা আন্ডার এস্টিমেট করা, কিংবা এটার কোনো কাজ নাই, এটা দরকার নাই, এটা রাষ্ট্রের অর্থ ব্যয়, এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই কারণে আমি বলছি যে এই মানসিকতা আমাদের থাকা উচিত না। হয় আমরা আপার হাউসে যাই, কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই, কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউসের 400-র মধ্যে আমরা ধরেন 200 আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই, কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছি 100 ঘূর্ণায়মান পদ্ধতিতে যাই, হতে পারে। কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফয়জুল হক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সরকার আমলেও লাঞ্ছিত হচ্ছে হচ্ছে তো। কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করেন, তাহলে আমাদেরকে মূল্যায়ন করতে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে। তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম, অনেক আশা, অনেক মোহ নিয়ে, কিন্তু সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে যখন তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে আপনার দিয়েছে, কারোর সাথে আলাপ করেছে? এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিফ আপনার আলোচনায়, সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাগে। কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছে, বিকল্প নাই। কাজে এখন যদি আমেরিকা এই টেরিফ সমঝোতায় না পৌঁছাতে পারে, অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে, বেকারত্ব বাড়বে, নৈরাজ্য তৈরি হবে। কারণ গার্মেন্টসে 40-45 লক্ষ কিন্তু আপনার মানুষ আছে, এবং এর সাথে আরো অন্যান্য পেশাজীবীর আছে। তো এই মাঝখানে ওই যে করিডোর দেখছেন আপনারা, করিডোর এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপও করলেন না। গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন, আপনারা দেখেছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসতেন, তারা 4টে প্রধান দল। কোন ক্রাইটেরিয়া আপনারা প্রধান দল? আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না, ম্যাক্সিমাম নেতারে বলছে কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করবেন। একটা নিবন্ধনে নেই, নতুন দল। তারপরে আবার ডেকেছেন 13 জনকে, আরো অনেক দল আছে, কেন তাদেরকে ডাকেন না? সিপিবির আপনার আরো যে একজন বলেছেন প্রিন্স ভাই সহ, যে বিপদে পড়লে, ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকে। সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয়, বাবা দেখো তো ওইখানে কি হচ্ছে, আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকে। আদালতে যখন কু হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাবো। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে, তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা, অনেক অপ্রাপ্তি আমাদের আছে, ক্ষোভ আছে, তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার। দেখেন এই সরকার আছে, আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে। সরকারি অফিস আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন নাই। আমরা দেখতাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল, সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাই? তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করছিলাম?
কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি, সামনে আরো ওই ইয়া ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে, সামনেও মানে অনেক কিছু গেড়ি ধাক্কার কথা ভাই বলেছে বরিশাল ভাষা, আঞ্চলিক ভাষায়। এত সহজ হবে না। পরিবর্তন যদি এইবার করতে না পারেন, 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব, মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। সবাইকে ধন্যবাদ।